নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আমরা মুঘল ইতিহাস সম্পর্কে পড়ছিলাম এবং 33 নম্বর ক্লাসে জাহাঙ্গীর সম্পর্কে কমপ্লিট করার পর আজকে 34 নম্বর ক্লাস, যেখানে পড়বো শাহজাহান সম্পর্কে। এবং এইভাবে পুরো শুধু ঔরঙ্গজেব মেন যে মুঘল রুলার, তাদের মধ্যে ঔরঙ্গজেব শুধু বাকি থেকে যাচ্ছে। এবং তোমরা আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে মধ্যকালীন ভারতের ইতিহাসের প্লেলিস্ট পেয়ে যাবে। এখানে প্রথম থেকে একদম চোলদের সময় থেকে আমি ক্লাসগুলো পরপর সাজিয়ে রেখেছি, তোমাদের সুবিধা হবে খুঁজে পেতে। পরপর দেখলে তোমাদের হেল্প হবে, কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের বোঝার দরকার রয়েছে, বিশেষত যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। মেন্স পরীক্ষার জন্য তোমরা এই প্লেলিস্টটা কনসিডার করতে পারো, কারণ আমি এখানে ডিটেলসে আলোচনা করছি। এবার প্লেলিস্টটা যদি খুঁজে না পাও, নিচে ডেসক্রিপশনে এবং উপরের লিঙ্কে দেখো, তোমরা পেয়ে যাবে এই প্লেলিস্টের লিঙ্ক। তোমরা সেখান থেকে এই প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে এবং অবশ্যই ক্লাসগুলো দেখো। ভালো লাগলে ক্লাসগুলো লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। এর সাথে সাথে আমার সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি 2.0 যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। হোম সেকশনে বা নিচে ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা পড়বো শাহজাহান সম্পর্কে। এবং শাহজাহান রাজত্ব করেন 1628 থেকে 1658 সাল অব্দি, এবং এই সময়টাকে মুঘল পিরিয়ডের গোল্ডেন যুগ বলা হয়। গোল্ডেন পিরিয়ড বলা হয় বা সুবর্ণ যুগ বলা হয়। এবার তোমাদের কাছে অবভিয়াসলি প্রশ্ন আসবে যে আকবরের মতো মহান শাসক শাসন করে গেছেন, তা সত্ত্বেও এই সময়টাকে, শাহজাহানের সময়টাকে কেন গোল্ডেন পিরিয়ড বলা হয়? তার কারণ আকবর নো ডাউট একজন বড় রুলার ছিলেন এবং ভারতে যতজন শাসন করেছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার ছিলেন। বাট শাহজাহানের সময় অন্যান্য দিকে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছিল। প্রথম কথা, তার সময় শান্তির একটা পরিবেশ ছিল, খুব বেশি যুদ্ধ বিগ্রহ বা বিদ্রোহ এই সমস্ত জিনিসগুলো হয়নি। সেকেন্ড ব্যাপার, ইনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, প্রজাদের উদ্দেশ্যে অনেক কিছু কাজ করেন, যেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এবং অবভিয়াসলি এনার সময় সব থেকে যেটা হাইলাইটেড পয়েন্ট, সেটা হচ্ছে বিল্ডিং নির্মাণ, বিভিন্ন স্থাপত্য নির্মাণ। তাজমহল থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ সমস্ত নির্মাণ এনার সময় হচ্ছে। তো সেই জন্য এই পুরো টাইমটাকে গোল্ডেন পিরিয়ড বলা হয়। তো এইগুলো সম্পর্কে একটু একটু করে অবশ্যই জানবো। এনার যে নির্মাণ, এনার সময়কাল সমস্ত সম্পর্কে। তার আগে এনার পার্সোনাল লাইফ সম্পর্কে একটু জানার রয়েছে। সেটা হচ্ছে, এনার অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে খুররাম। তোমরা এর আগেও দেখে এসছো, অধিকাংশ যারা মোগল বাদশা তাদের অরিজিনাল নাম একটা, সিংহাসনে যখন বসছে তখন নতুন একটা নাম মানে টাইটেল নিচ্ছে। তো শাহজাহানও অ্যাকচুয়ালি তার নাম ছিল না, এটা তার টাইটেল ছিল। সিংহাসনে বসার সময় তিনি এই টাইটেলটা গ্রহণ করেন। অরিজিনাল নাম খুররাম এবং এনার মায়ের নাম ছিল ইম্পর্টেন্ট জগৎ গোসাই। এই জগৎ গোসাই একজন রাজপুত রাজকন্যা ছিলেন। তোমরা আগের দিন আমরা আলোচনা করে এসেছি যে মারওয়াড় বলে একটা রাজপুত রাজবংশ ছিল। তাদের যিনি সেই সময়কার অর্থাৎ জাহাঙ্গীরের সময় যিনি রাজা ছিলেন, তার নাম হচ্ছে উদয় সিং। এই উদয় সিং এর কন্যা ছিলেন হচ্ছে জগৎ গোসাই, এবং এনার সঙ্গে বিবাহ হচ্ছে জাহাঙ্গীর এবং এই জগৎ গোসাইয়ের পুত্র হচ্ছে শাহজাহান বা খুররাম। অন্যদিকে এনার সঙ্গে যার বিবাহ হচ্ছে শাহজাহানের সঙ্গে, তার নামটাও ইম্পর্টেন্ট, আরজুমান বানু বেগম বা মমতাজ মহল, যার কারণেই যার উদ্দেশ্যেই তাজমহল তৈরি। এবং এখানে এটাও বলা রয়েছে শাহজাহানের অনেকজন পত্নী ছিলেন অবভিয়াসলি, বাট সেই সময়ের নিয়মে অনেকজন পত্নী রাখাটা কমন ব্যাপার ছিল। বাট মমতাজ তার সব থেকে প্রিয় ছিল এবং তিনি প্রচন্ড বেশি ভালোবাসতেন এনাকে। তো তার জন্যই তিনি তাজমহল তৈরি করেন। এবার এখানে অনেক বিতর্কিত মন্তব্য অনেকে করে থাকে যে তার 14 নম্বর পুত্রের জন্ম দেওয়ার সময়, পুত্র বা কন্যা সম্ভবত, তার সময় মমতাজ মারা যান। এবং এখানে অনেকে বলে যে এতই ভালোবাসা যদি ছিল তাহলে 14-15টা বাচ্চার কি দরকার। বাট এই সময় এগুলো ছিল, এগুলো নিয়ে এগুলোর সময়ের বিচার করা উচিত। আজকে কোনো একটা পরিবারে 14-15টা বাচ্চা হয় না, সেই সময় এটা একটা কমন ব্যাপার ছিল। যাই হোক, সেইভাবে মারা যান। এবং এই মমতাজ মহল অ্যাকচুয়ালি, তোমরা আগের দিন একটা নাম পেয়েছো আসাফ খান। আসাফ খান কে ছিলেন? আসাফ খান ছিলেন নূরজাহানের ভাই ছিল। মনে আছে নূরজাহানের নাম? এই নূরজাহানের ভাই ছিল আসাফ খান, তার কন্যা হচ্ছে এই আরজুমান বানু বেগম বা মমতাজ মহল। এবার এনাকে একটা টাইটেল দেওয়া হয়েছিল, সেই টাইটেলটা হচ্ছে মাল্লিকা ই জামানি। এই টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। কাকে টাইটেলটা দেওয়া হয়েছিল সেটা তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? মাল্লিকা ই জামানি, এই টাইটেলটা তাকে দেওয়া হয়েছিল। আর 1631 এনার মৃত্যু হয় এবং তারপরে প্রথমে এনাকে এক জায়গাতে সমাধিস্থ করা হয়, পরবর্তীকালে সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে, যেখানে আজকে
তাজমহল অবস্থিত, তো সেখানে সমাধিস্থ করা হয়। বেসিক্যালি তাজমহল একটা মকবরা, সমাধি ক্ষেত্র এনার নামেই তৈরি, এবং তার পাশেই এনারও সমাধি অবস্থিত, শাহজাহানেরও সমাধি অবস্থিত। আস্তে আস্তে এগুলো দেখবো। যাই হোক, এই অবধি তোমরা আশা করছি বুঝতে পারলে। এবার 1628 খ্রিস্টাব্দে এনাকে সিংহাসনে বসানো হয় আফটার জাহাঙ্গীরের মৃত্যু। জাহাঙ্গীরের মৃত্যুর পর এবার জাহাঙ্গীরের টোটাল 5 জন পুত্র ছিল। প্রথম জনের নাম খুসরু, তারপরে পারভেজ, থার্ড অবশ্যই খুররম মানে আমাদের শাহজাহান, ফোর্থ পুত্র ছিল সাহারার, এবং ফিফথ পুত্র ছিল জাহানদার। জাহানদার, এরকম 5 জন পুত্র ছিল। এর মধ্যে দুজনের নাম ইম্পর্টেন্ট, একজন হচ্ছে খুসরু আর একজন হচ্ছে খুররম। খুসরুর সম্পর্কে আমরা আগের দিন একটু জেনে এসেছিলাম যে ইনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন জাহাঙ্গীরের বিরুদ্ধে। এবার জাহাঙ্গীর এই বিদ্রোহটা দমন করেন, প্লাস খুসরুকে জেলবন্দি করেন। এই সমস্ত ঘটনা ঘটছে 1606-তে। 1606-তে তাকে জেলবন্দি করা হয়, কিন্তু তাকে হত্যা করে দেওয়া হয়নি। এবার যখন জাহাঙ্গীরের পরে শাহজাহান সিংহাসনে বসে, তখন একে ডাইরেক্ট হত্যা করে দেওয়া হয় 1622 খ্রিস্টাব্দে। কারণ সে যদি বেঁচে থাকে বা তাকে যদি পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়, সে আবার বিদ্রোহ করবে। যেহেতু খুসরু হচ্ছে জাহাঙ্গীরের বড় পুত্র, অফিসিয়ালি তার সিংহাসন লাভ করা উচিত, কিন্তু যেহেতু সে বিদ্রোহ করেছে সেই জন্য তাকে জেলবন্দি করা হয়েছিল, এবং সেইটা যাতে তাকে আর কোনোদিনই ফেস না করতে হয় শাহজাহানকে, সেই জন্য 1622 খ্রিস্টাব্দে তাকে ডাইরেক্ট হত্যাই করে দেওয়া হয়। এর বাকি যারা পুত্ররা ছিল তারা বেশি দিন বাঁচেনি অ্যাকচুয়ালি। 1622-এ পারভেজ, 1626-এ পারভেজ মারা যায়, এবং এনাকে সাহারার যে ছিল তাকে 1628-এ শাহজাহান হত্যা করে দেয়, এবং এই জাহানদার যে ছিল সেও খুব অল্প বয়সে মারা যায়। তো আলটিমেটলি এখানেও একটা পাওয়ার স্ট্রাগল চলে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে যে যেরকম কাজ করেছে তার সঙ্গে সঙ্গে সেরকম হয়েছে। যেমন আমরা দেখেছিলাম যে আকবরের সময় জাহাঙ্গীর বিদ্রোহ করেছিল, সেই রকমই একটা বিদ্রোহের সম্মুখীন জাহাঙ্গীরকে হতে হয়েছিল, তারই নিজের পুত্র খুসরু বিদ্রোহ করেছিল। আবার এই সময়তে শাহজাহানের সময়তে আমরা দেখছি যে এরকম একটা পাওয়ার স্ট্রাগল চলবে, কে রাজা হবে সেই নিয়ে। এনার সবাইকে হারিয়ে দিয়ে, সবাইকে পরাজিত করে বা কয়েকজনকে হত্যা করে দিয়ে সেখানে খুররম বা শাহজাহান সিংহাসনে বসছে। আবার যখন শাহজাহান একদম তার শেষ বয়স, তখন তার পুত্ররা এরকম সেম বিদ্রোহ করবে, নিজেদের মধ্যে লড়াই করবে, সেখান থেকে ঔরঙ্গজেব সিংহাসনে বসবে। তো প্রত্যেকটা ঘটনা ফিরে আসে অ্যাকচুয়ালি এখানেও সেই রকমই একটা ব্যাপার হয়েছিল। এই সমস্ত কিছুর পরে যখন সে সিংহাসনে বসছে 1628 খ্রিস্টাব্দে, আলটিমেটলি একে হত্যা করার পর তিনি রাজমুকুট পরছেন, বাট এরপর থেকে একটা ভালো শাসন ব্যবস্থা তিনি প্রচলন করেছিলেন, বা বলা যেতে পারে যে আকবরের যে শাসন ব্যবস্থা ছিল সেটাকেই তিনি কন্টিনিউ করেছিলেন। তার সময় খুব বেশি লড়াইও হয়নি, খুব বেশি বিদ্রোহ হয়নি। দু একটা বিদ্রোহ হয়, যেমন বুন্দেলারা বিদ্রোহ করে না সময়, এটা ইম্পর্টেন্ট। যেই দিন মানে যেই বছরে সিংহাসনে বসছে শাহজাহান, সেই বছর থেকে 1628 খ্রিস্টাব্দে প্রথমে এই খান জাহা লোদি এবং তার সঙ্গে জুঝহার সিং, এরা দুজন মিলে বিদ্রোহ করছে। 1628 থেকে মোটামুটি 1631 এই সময়টাতে বিদ্রোহটা চলে। এর মধ্যে খান জাহা লোদি যে নামটা, সেটা ইম্পর্টেন্ট। এবার এই খান জাহা লোদি কেন ইম্পর্টেন্ট? কারণ ইনি একজন খুব বড় সড়ো অফিসার ছিলেন। যখন জাহাঙ্গীর শাসন করছে আমি সেখানে বলেছিলাম যে মুমতাজের একটা আলাদা পাওয়ার ছিল, এবং মুমতাজের যারা ফেভারিট বা আস্থা ভাজন তাদেরকে খুব বড় বড় পজিশন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতো। এবং এই খান জাহা লোদি যে ছিল, সে মুমতাজের খুব ফেভারিট একজন অফিসার ছিল, তার স্নেহধন্য ছিল, এরকম বলা যেতে পারে। এনার অরিজিনাল নাম খান জাহা লোদি ছিল না, পীর খান এনার নাম ছিল, কিন্তু পীর খান থেকে খান জাহা লোদি যে টাইটেলটা, এটা অ্যাকচুয়ালি একটা টাইটেল, সেটা দিচ্ছে জাহাঙ্গীর নিজে, স্বয়ং তাকে এই টাইটেলটা দিচ্ছে। এবং শুধু তাই নয়, দাক্ষিণাত্য অঞ্চলের গভর্নর তাকে বানানো হচ্ছে। সমস্ত কিছু ঠিক ছিল। যখন শাহজাহান সিংহাসনে বসে, এনার যে পাওয়ার বা এনার যে এটা ছিল, গুরুত্বটা ছিল, সেটা কমে যেতে শুরু করে। মুমতাজ এখন নেই, তখন এই দাক্ষিণাত্য অঞ্চলে এনার বদলে নতুন একজনকে গভর্নর বানানো হয়, যার নাম হচ্ছে মোহাম্মদ খান। এই মোহাম্মদ খানকে যখন বসানো হচ্ছে, মানে তাকে পাওয়ারফুল করা হচ্ছে, তখন এই খান জাহা লোদি বিদ্রোহ করে, এবং তার যারা ফলোয়ার ছিল বুন্দেলাদের নিয়ে তিনি একটা বিদ্রোহ করেন। আলটিমেটলি এই বিদ্রোহটা দমন করা হয়, এবং একটা টাইমে খান জাহা লোদিকে ছেড়েও দেওয়া হয়, মানে ঠিক আছে মাফ করে দেওয়া হলো, বাট কিছুদিন পরে একে হত্যাও করে দেওয়া হয়। এরকম সমস্ত ঘটনা ঘটে। কিন্তু তোমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট, এই খান জাহা লোদির সম্পর্কে একটু জানতে হবে, এবং এর সময় কার সময়ের বিদ্রোহটা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট। নেক্সট তার দাক্ষিণাত্য নীতি। দাক্ষিণাত্য যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে অ্যাকচুয়ালি ডেকান অঞ্চল বলা হয়। তো এই অঞ্চলে আকবর কিন্তু খুব বেশি
মানে প্রভাব বিস্তার করেননি, মানে তিনি জায়গাগুলো অনেক জায়গা অনেক রুলারকে হারিয়ে দিয়েছিলেন, বাট সেগুলোকে ডাইরেক্ট কন্ট্রোলের মধ্যে আনেননি। এই সময় এসে আহমদনগর যে অঞ্চলটা সেটাকে সম্পূর্ণভাবে এর সঙ্গে মুঘল যে টেরিটরি তার সঙ্গে অ্যাড করা হচ্ছে। তো যদি এটা কোশ্চেন করা হয় কার সময় আহমদনগর মুঘল এর মধ্যে সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে শাহজাহানের সময়। এনার সময় আরো একটা বিদ্রোহ হয়েছিল, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বীর সিং বুন্দেলা বিদ্রোহ করে। বীর সিং বুন্দেলা এই নামটাও তোমরা আগের দিন শুনেছো, যে আবুল ফাজলকে যে হত্যা করেছিল, মনে আছে? আবুল ফাজলকে হত্যা করেছিল এই বীর সিং বুন্দেলা, এবং তারপর থেকে জাহাঙ্গীরের সভাতে ইম্পর্টেন্ট একটা পজিশন পেয়ে গেছিল এই, কারণ জাহাঙ্গীরের কথাতেই আবুল ফাজলকে হত্যা করা হয়েছিল। বাট তার সত্ত্বেও এই সমস্ত কিছুর পরে বীর সিং বুন্দেলা একটা বড় পজিশন পায় জাহাঙ্গীরের কোর্টে। বীর সিং বুন্দেলার একজন পুত্র ছিল যার নামটা এখানে রয়েছে, সেটা হচ্ছে জুঝার সিং। ঠিক আছে, আমি এখানে শুধু জুঝার সিং নামটা বলে বেরিয়ে গেছি, এটা একটু জানার রয়েছে বটে। সেটা হচ্ছে জুঝার সিং এর পুত্র ছিল, এবং যখন শাহজাহান সিংহাসনে বসে এদের যে পজিশন ছিল মুঘল কোর্টে সেটা কমে যায়। অলরেডি জুঝার সিং তাকে সে বড় পজিশন পেয়ে গেছিল জাহাঙ্গীরের সময়, কিন্তু শাহজাহানের সময় এই সমস্ত পজিশন চলে যায় এবং এরা দুজন বিদ্রোহ করে। বীর সিং বুন্দেলা বেশি কিছু এখানে করেনি, বাট কারণ তিনি মারাই গেছিলেন অলরেডি, কিন্তু তার পুত্র এখানে বড় সড় বিদ্রোহে অংশগ্রহণ করে। এবং এগেন সেম টাইমে যখন এই সিংহাসনে বসছে শাহজাহান, সেই সময় থেকে এই বিদ্রোহটা শুরু হয়েছে 1628 থেকে, এবং এই বিদ্রোহটাও দমন করতে করতে 1635 হয়ে যায় এই পুরো টাইমে। তো দুখানা বিদ্রোহ অ্যাকচুয়ালি এনার সময় হয়, এই জুঝার সিং বা বুন্দেলা বিদ্রোহ, এবং তার সঙ্গে হচ্ছে খানজা আলদি। এই দুটো বিদ্রোহ ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে আহমদনগর তিনি পুরোপুরি অন্তর্ভুক্ত করছেন, এবং দাক্ষিণাত্যের গভর্নর হিসেবে এই মোহাম্মদ খাঁকে নিযুক্ত করা হচ্ছে। নেক্সট এনার সময় 1636 সালে একটা চুক্তি হয় বিজাপুর এবং গোলকুন্ডা এই দুটো রাজ্যের সঙ্গে চুক্তি হয়, বাট এখানে এই দুটো রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়নি, যেগুলো এর পরে করা হবে ঔরঙ্গজেবের সময়, বাট এদের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে একটা ব্যাপার হয় যে এই চুক্তিটার পরে এই অঞ্চলটার উপর অতটা প্রভাব মোগলদের ছিল না, বা সেটা তারা রাখেনি যে আমরা এই জায়গাটায় কন্ট্রোল করবো, সেই জায়গাটা দখল করবো। তো সেই জায়গাতে দুজন খুব বেশি শক্তিশালী হতে থাকে, একজন হচ্ছে শিবাজি এবং তার পুত্র সাহুজি, আর একজন হচ্ছে মীর জুমলা। এরা এই সময় শক্তিশালী হতে শুরু করে, এবং পরবর্তীকালে আমরা যখন ঔরঙ্গজেবের সময় আমরা আলোচনা করব তখন দেখবো এরা ব্যাপকভাবে বিদ্রোহ করবে। এবং শিবাজি তো পুরোপুরি সারা জীবন লড়াই করে গেছেন এর সঙ্গে, মোগলদের সঙ্গে বড় বড় যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। তো এইখান থেকে অ্যাকচুয়ালি তাদের উত্থান শুরু হয়, এবং আলটিমেটলি এদের কারণে ঔরঙ্গজেবের মতো শক্তিশালী রুলারকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। নেক্সট হচ্ছে পর্তুগিজদের কাছ থেকে হুগলি দখল করা বা সেখানে তাদের পরাজিত করা 1632 খ্রিস্টাব্দে এটা হয়। বাট এটার পিছনে অনেকগুলো একটা ঘটনা রয়েছে। এই টাইমটাতে পর্তুগিজরা খুব জলদস্যু হিসেবে বেশি নিজেদেরকে, মানে নিজেরা জলদস্যু হিসেবে কাজ করতো, যতটা বেশি ব্যবসা করতো। এই পর্তুগিজদের সঙ্গে অ্যাকচুয়াল বিরোধ জাহাঙ্গীরের সময় থেকেই শুরু হয়ে গেছিল, বাট জাহাঙ্গীর এদের ওপর সেরকম ব্যবস্থা নেননি। আলটিমেট ব্যবস্থা নেন হচ্ছে শাহজাহান। জাহাঙ্গীরের সময় কি হয়েছিল এটা একটু ছোট করে জেনে রাখো, জাহাঙ্গীরের সময় বলা হয়নি। 1613 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কয়েকটা জাহাজ তারা দখল করে, পর্তুগিজরা দখল করে, এবং এরা যেহেতু এর সঙ্গে যুক্ত ছিল, পাইরেট বলতে হচ্ছে জলদস্যু বৃত্তি এই সময় করতো। সেই সময় জাহাঙ্গীরের যে জাহাজ সেটা ঘেরাও, সেটা দখল করা শুধু নয়, সেখানে যারা ছিল মানুষ ছিল তাদেরকে বন্দি বানিয়ে বিক্রি করে দেয়। এবার এই জাহাজের মধ্যে কয়েকজন জাহাঙ্গীরের পত্নী অর্থাৎ মমতাজের ফেভারিট দাসী ছিল, তাদেরকেও করা হয়। তখন জাহাঙ্গীর রেগে যায় এবং পর্তুগিজদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়। এখানে খুব বেশি কিছু করা হয়নি। সুরাট অঞ্চলে এদের কাছে সুরাট অঞ্চলে মানে করে জাহাঙ্গীর তার আর্মি পাঠায়। তখন আর্মির নেতৃত্ব দিচ্ছিল হচ্ছে মুকারিব খাঁ। মুকারিব খাঁকে গিয়ে বলা হয় যে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নাও। কি ব্যবস্থা? এদের কাছে ক্ষতিপূরণ নিয়ে আসো, যে এরকম কেন করা হয়েছে এই সমস্ত। তো এইরকম ভাবে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সমস্যার চরম গিয়ে পৌঁছায় 1632 সালে শাহজাহানের সময়। এই সময় বাংলার হুগলি থেকে ডাইরেক্ট এদেরকে বার করে দেওয়া হয়। এখন এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, এই সমস্ত জায়গাতে সেই সময়তে এরা ব্যবসা বাণিজ্য তো করতোই, ব্যবসা বাণিজ্যের থেকে বড় কথা এরা এরকম জলদস্যু হিসেবে কাজ করতো। আর সেই জন্য বিভিন্ন যে অসুবিধাগুলো হচ্ছিল জলদস্যু হিসেবে কাজ করার জন্য, সেই জন্য শাহজাহান কি করছে, পর্তুগিজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 1632 খ্রিস্টাব্দে এগেন আরেকজনকে পাঠাচ্ছে। সেই সময় বাংলার যিনি গভর্নর ছিলেন তার নাম হচ্ছে কাসিম খাঁ।
এই কাসিম খাঁকে পাঠানো হয় এবং তাকে এখান থেকে বলা হয় যেন পর্তুগিজদের হুগলি থেকে সম্পূর্ণ বার করে দেওয়া হয়। তো সেইভাবে এখানে পর্তুগিজদেরকে বার করে দেওয়া হয়, সেটা একটা ইম্পর্টেন্ট ঘটনা। 1639 খ্রিস্টাব্দে এনার সময় কান্দাহার জায়গাটা দখল হয়। কান্দাহার জায়গাটা আগের আকবরের সময় তার হাতে ছিল, মানে মুঘলদের আন্ডারে ছিল, বাট সেটা বেরিয়ে গেছিল। আবার কান্দাহার জায়গাটা দখল করেন, কিন্তু এটা বেশি দিন অব্দি থাকে না, সঙ্গে সঙ্গে আবার কিছুদিনের মধ্যেই এই জায়গাটা পারস্যের সুলতান যারা ছিল তারা দখল করে নেয়। 1649 মানে আরো 10 বছর পরে শাহজাহান আবার চেষ্টা করে কাবুল, কান্দাহার এই সমস্ত জায়গাগুলোকে পুনরায় পুনর্দখল করার, বাট তিনি সেটা করতে পারেননি। এই অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। এনার সময় একটা প্রচন্ড খারাপ ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1628 সাল। ঠিক আছে, এই ঘটনাটা ইম্পর্টেন্ট। দেখো, আমি আগের দিন বলেছিলাম যে আকবরের অব্দি সময়ে, আকবরের রাজত্বকাল অব্দিও শিখদের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক ছিল আমাদের মুঘলদের। ইভেন শুধু তাই নয়, আকবরের পরবর্তীকালে এই সময়তেও একজন মুঘল প্রিন্স, মুঘল যুবরাজ যার নাম হচ্ছে দারা শিকো, তার সঙ্গে শিখদের ভালো সম্পর্ক ছিল। বাট মুঘল বাদশাহ যারা ছিল তাদের সঙ্গে অতটা ভালো সম্পর্ক ছিল না এদের, শিখদের। কারণ কি, তার আগেই আমরা দেখেছিলাম যে পঞ্চম গুরু যে অর্জুন, তাকে হত্যা করে দিচ্ছে কে, জাহাঙ্গীর। সেইখান থেকে অ্যাকচুয়াল সমস্যা শুরু হচ্ছে 1628 খ্রিস্টাব্দে। এই সময় যিনি শিখ গুরু, তার নাম হচ্ছে গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ, এনার সঙ্গে শাহজাহানের সম্পর্ক খারাপ হয়। এবার এটার যে সূত্রপাত সেটাও অদ্ভুত ভাবে ছিল। গুরু হরগোবিন্দের কাছ থেকে শাহজাহান একটা জমি চেয়েছিলেন, যেটা শিখদের জমি ছিল, সেটা চেয়েছিলেন যে ঠিক আছে এই জমিটা দাও, আমি এখানে একটা বাগান তৈরি করবো। এবার গুরু হরগোবিন্দ এদের সঙ্গে অলরেডি সম্পর্ক খারাপ, তিনি ডাইরেক্ট রিজেক্ট করে দেন। তখন গুরু হরগোবিন্দকে বন্দি করা হয়, হত্যা করা হয়নি তাকে কোনোভাবে, বাট তাকে বন্দি করা হয়। এটা খুবই খারাপ একটা ঘটনা এনার সময় হয়েছিল। আদারওয়াইজ সমস্ত ধর্ম বা ধর্মীয় মানুষের সঙ্গে এনার খুব একটা খারাপ সম্পর্ক ছিল না, বা কোনো এই সময় ধর্মীয় কোনো বিভেদ তৈরি হয়নি। অন্যদিকে শাহজাহানের যে শাসনকাল, সেটাকে মুঘল যুগের স্বর্ণযুগ বলা হয়। কেন, এগুলো প্রথমে আলোচনা করলাম। তিনি তাজমহল নির্মাণ করেন, তা এনার সময় সব থেকে বিখ্যাত যে নির্মাণ সেটা হচ্ছে তাজমহল, যেখানে যাচ্ছি একটু পরে। তার ছাড়াও তিনি যেগুলো নির্মাণ করেন, আগ্রায় মতি মসজিদ, এগুলো সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব প্রত্যেকটা জিনিস সম্পর্কে। আগ্রায় শীষমহল এবং মুসলমান বুর্জ তৈরি করেন, এবং দিল্লিতে জামা মসজিদ তিনি তৈরি করেন। তো প্রথম হচ্ছে তার ফেমাস তৈরি, সেটা হচ্ছে তাজমহল। অবভিয়াসলি এটা মুমতাজ মহল তার স্ত্রীকে উদ্দেশ্য করে তৈরি করা, এবং এর ভেতরে তার স্ত্রী সমাধিত আছেন, এবং তার পাশে শাহজাহানকেও সমাধিত করা হয় পরবর্তীকালে তার মৃত্যুর সময়। 1641-এ মুমতাজ মারা যান, তার উদ্দেশ্যে এটা তৈরি করা হচ্ছে। এবার অনেকে বলেন যে এই সমস্ত গুলো কেন তৈরি করা, মানে অনেক বিতর্ক আছে, সেই সমস্ততে যাচ্ছি না। বাট একটা জিনিস সঠিক, যে তাজমহল বা শুধু তাজমহল নয়, যে কোনো ঐতিহাসিক মনুমেন্ট, বিভিন্ন ঐতিহাসিক মন্দির, মসজিদ, প্রত্যেকটাই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। তো সেইগুলোকে যত্ন নেওয়া, সেগুলো আমাদের গৌরব। এগুলো আমরা আজকে চাইলে আর তৈরি করতে পারবো না। আমরা তাজমহলের পাশে আজকে যতই আমাদের টেকনোলজি উন্নতি হোক না কেন, আমরা আরেকটা তাজমহল তৈরি করতে পারবো না, আমরা আরেকটা অজন্তা গুহা তৈরি করতে পারবো না। সেইগুলোকে রক্ষা করা আমাদের কর্তব্য হওয়া উচিত, নাকি সেইটা নিয়ে বিতর্ক তৈরি করা। তো এটা সবাই, যে কোনো যে ধর্মেরই হোক না কেন, অপর ধর্মের যে কোনো ভালো স্থাপত্য, মন্দির হোক, যাই রয়েছে, সেইগুলোকে সম্মান করা এবং সেগুলোকে নিয়ে গর্ব করা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত। যারা অন্তত শিক্ষিত মানুষ, তারা আশা করছি এটা করবে। যাই হোক, এখানে যমুনা নদীর তীরে এটা তৈরি হয়, এবং এই যে স্থাপত্যটা, এখানে 3 রকমের রয়েছে। ভারতীয় স্থাপত্যের সঙ্গে পার্সি এবং ইসলামিক স্থাপত্যের মিশ্রণ রয়েছে। সেই জন্য তোমরা দেখবে যে এর উপরে ত্রিশূলের টাইপের ছবি বা এই জিনিসগুলো, মূর্তি, এগুলো মেনলি হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড। আবার এই গম্বুজ তৈরি করা, এটা পার্সি স্টাইল। ইসলামিক স্টাইলে এখানে বিভিন্ন ডিজাইন করা, এই সমস্ত কিছু এখানে মিশ্রণে একটা অদ্ভুত কীর্তি বলা যেতে পারে। এবং এটা যিনি তৈরি করেন, ডিজাইন করেন, তার নাম হচ্ছে ওস্তাদ আহমদ লাহেরি। এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টোটাল 22 বছর এটা নির্মিত হয়। 1647-এ ওভারঅল পুরো জিনিসটা কমপ্লিট হয়। শুধু বিল্ডিংটা কমপ্লিট হচ্ছে 1643 সালে। আর পুরো সাদা মার্বেল পাথরে তৈরি, এবং এতে পিয়েট্রা দুরা নির্মাণ শিল্প এই ইউজ করা হয়েছে। পিয়েট্রা দুরা কি, সেটা আমরা আগের দিন আলোচনা করে এসেছি। আর এখানে এটা যে জিওমেট্রিক্যাল শেপ, অর্থাৎ এটা লম্বায় যতটা, চওড়াতেও ততটা, একদম এক্সাক্ট লম্বায় যতটা, চওড়ায় ততটা, এইটাও যতটা হবে, এটাও ততটা হবে, এইরকম ভাবে এটা তৈরি করা হয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তাজমহল, যেটা শাহজাহানের সময় তৈরি হয়। টোটাল 42 একর জমির উপর এটা তৈরি। নেক্সট হচ্ছে মতি মসজিদ। এটা মতি মসজিদ শাহজাহানাবাদ শহরে অবস্থিত। অ্যাকচুয়ালি শাহজাহানাবাদ শহর আজকে ওল্ড দিল্লি নামে পরিচিত। ওল্ড দিল্লি,
দিল্লিতে যদি তোমরা কেউ ঘুরতে যাও দেখবে ওল্ড দিল্লি বলে একটা জায়গা রয়েছে, সেখানে অবস্থিত। এবং সেইখানেই অ্যাকচুয়ালি শাহজাহান তার তৈরি করেছিলেন, রাজধানী তৈরি করেছিলেন, যেটা শাহজাহানাবাদ নামে পরিচিত ছিল সেই সময়। এই যে মসজিদটা, সেটা মস্কো, রাশিয়াতে মস্কো বলে যে মস্কো শহরে একটা ক্যাথিড্রাল আছে যার নাম সেন্ট বেসিল ক্যাথিড্রাল, তার সেটাকে সেটাকে কপি করে অ্যাকচুয়ালি তৈরি। বাট ওইটা বিভিন্ন কালার রয়েছে, এখানে সম্পূর্ণ সাদা মার্বেল পাথর ইউজ করা হয়েছে। ওকে, আর 1653 সালে এটা তৈরি হয়। আর এটা যেটা দেখছো শীষমহল, লাহোর ফোর্টে একটা শীষমহল রয়েছে, আবার আগ্রাতে একটা শীষমহল রয়েছে, এটা হচ্ছে লাহোরের শীষমহল। আর এটা মুসলমান বুর্জ, মুসলমান বুর্জ আগ্রা ফোর্টের মধ্যে অবস্থিত, এবং দূর থেকে দেখলে দেখতে পাবে এখান থেকে তাজমহল দেখা যায়। এই মুসলমান বুর্জেই অ্যাকচুয়ালি শেষ জীবনে তিনি বন্দী ছিলেন, এখান থেকে তিনি তাজমহলকে দেখে সময় কাটাতেন, মানে তার ফেভারিট স্ত্রীকে মনে করতেন এবং সেইভাবেই তিনি এখান থেকে দেখতেন। এই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট, মুসলমান বুর্জ। আর এই যে এই যে মসজিদটা, সেটা বিখ্যাত দিল্লির জামা মসজিদ। এটাও ওল্ড দিল্লিতে অবস্থিত, দিল্লির জামা মসজিদ, এটাও আকবর এনার সময় তৈরি। এছাড়াও শাহজাহানাবাদ শহরটা তিনি তৈরি করছেন, সেখানে বিভিন্ন স্থাপত্য, যেমন লালকেল্লা, আজকে লালকেল্লার ছবিও তোমরা হয়তো সকলেই দেখেছো, এটা হচ্ছে লালকেল্লা। লালকেল্লা তিনি তৈরি করেন, লালকেল্লার মধ্যে রংমহল, দিওয়ানি আম, দিওয়ানি খাস, এই সমস্ত জিনিসগুলো তৈরি করেন। তারপর দিল্লিতে জামা মসজিদ, যেটা দেখে এলাম, এটা তার সময় তৈরি। লাহোরের শালিমার বাগ, শাহজাহানাবাদ শহর তিনি তৈরি করেন। এবং আরেকটা তার ইম্পর্টেন্ট কৃতিত্ব হচ্ছে, সেটা হচ্ছে ময়ূর সিংহাসন বা তখতে তাউস। তার আগে আমরা এই লালকেল্লা সম্পর্কে একটু জেনে নেবো। এটা 1638 সালে শেষ হয়, এবং এটাও তৈরি করছেন ওস্তাদ আহমদ লাইরি, যে তৈরি করেছিল, তাজমহলের ডিজাইন করেছিল, সেই এটা ডিজাইন করে। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা দুর্গ, এটা তৈরি হয়। এবং ময়ূর সিংহাসন বা তখতে তাউস, আজকে এটা এরকম দেখতে, মানে আজকে এরকম দেখতে বলতে সেই সময়তে এটা আরো জাঁকজমকপূর্ণ ছিল। পুরো পিছনের যে অংশটা দেখছো, সেটা মণিমাণিক্যে মানে ভর্তি ছিল, কিন্তু সমস্ত কিছু খুলে নিয়ে নেওয়া হয়েছিল। তখতে তাউস হচ্ছে, এটা দিওয়ানি খাসে অবস্থিত ছিল লালকেল্লার, যেখানে সম্রাট শাহজাহান বসতেন। এবং শুধু সম্রাট শাহজাহান নয়, তারপরে যারা মুঘল বাদশাহ হয়েছেন বহুদিন অব্দি, আপ টু মোহাম্মদ শাহ রঙ্গিলা অব্দিতে এখানে মুঘল যারা বাদশাহ ছিল তারা বসতো। প্রচুর খরচ করে এটা তৈরি করা হয়। এবং এটা যিনি তৈরি করেন তার নাম হচ্ছে বেবদাল খান। এখানে লেখা হয়েছে নামটা, বেবদাল খান এটা নির্মাণ করেন। আর মোহাম্মদ শাহের সঙ্গে কার্নালের যুদ্ধ হয়, এইগুলো আমরা পরবর্তী মুঘলদের সময় পড়বো। মোহাম্মদ শাহের সঙ্গে নাদির শাহের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম ব্যাটেল অফ কার্নাল বা কার্নালের যুদ্ধ। 1739 সালে এই যুদ্ধটা হয়, যেখানে মোহাম্মদ শাহ পরাজিত হন এবং দিল্লির ওপরে ব্যাপক লুট করা হয়। নাদির শাহের সেনাবাহিনী প্রচুর লুট করে এবং এইটা নিয়ে চলে যায়। ইনি পারস্যের সম্রাট ছিলেন, ঠিক আছে, ইরানের সম্রাট ছিলেন। সেখান থেকে এই যে এটা মানে সিংহাসনটা, এটাও তারা নিয়ে যায়। প্লাস যে ছিল কোহিনূর হীরা, সেটাও এরা এই সময়তে নিয়ে যায়। বাট এটা সাইজে এতটাই বড় ছিল এবং এতটা ভারী ছিল, বলা হয় যে পুরোটা তাদের নিজেদের দেশ অব্দি এরা নিয়ে যেতে পারেনি। আজকে তুরস্কের একটা রয়েছে, প্রাসাদ রয়েছে, সেখানেই ফেলে দিয়ে চলে যায়। তুরস্কের যে প্রাসাদ, সেটার নাম হচ্ছে তোপকাপি প্রাসাদ, সেখানে আজকে এটা রয়েছে, ঠিক আছে, ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্রাসাদ। ওকে, সেখানে এটা রয়েছে। শাহজাহানাবাদ যে শহর, এটা আজকে পুরনো দিল্লি বা পুরানি দিল্লি নামে পরিচিত। এখানে 1639 সালে শাহজাহানাবাদ নামে শহরটা তৈরি হয়। তো মুঘলদের আগের রাজধানী কোথায় ছিল? আগ্রাতে ছিল। সেই আগ্রা থেকে, সেখান থেকে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আসা হয় হচ্ছে শাহজাহানাবাদে। দেখো, মুঘলদের যদি রাজধানী দেখো, প্রথম রাজধানী ছিল হচ্ছে আগ্রা। আগ্রার আগে আমরা দিল্লিকে বলতে পারি, কারণ বাবর এসে দিল্লি দখল করে, দিল্লিতে রাজধানী স্থাপিত হয়। তারপরে রাজধানী স্থানান্তরিত হয়ে আবার চলে যায় হচ্ছে আগ্রাতে হুমায়ুনের সময়, ঠিক আছে। তারপরে আবার যাচ্ছে হচ্ছে ফতেপুর সিকরি দিল্লির কাছেই অবস্থিত, আগ্রার কাছেই অবস্থিত, ঠিক আছে। আজকে এটা আগ্রার মধ্যেই ধরতে পারো, ফতেপুর সিকরি, ঠিক আছে। ফতেপুর সিকরি থেকে আবার রাজধানী স্থানান্তরিত হয়ে মানে এটা ফতেপুর সিকরি আগ্রাতেই অবস্থিত ধরতে পারো, ঠিক আছে। সেখান থেকে আবার রাজধানী স্থানান্তরিত হচ্ছে দিল্লিতে ফাইনালি, ঠিক আছে, শাহজাহানাবাদ, যেটা আজকে দিল্লিতে অবস্থিত, ওল্ড দিল্লি। এবং একদম শেষ অব্দি, যতদিন অব্দি মুঘলদের নাম নিশান ছিল ভারতে, সেই অব্দি এটাই রাজধানী ছিল। তো এই শহরটা সেই জন্য ইম্পর্টেন্ট। অন্যদিকে কিছু ইম্পর্টেন্ট লেখক তার সময় ছিল, তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইনায়েত খান শাহজাহান নামা বলে একটা গ্রন্থ রচনা করেন, যেখান থেকে আমরা শাহজাহান, এটা বায়োগ্রাফি বলতে পারি, সেখান থেকে শাহজাহানের জীবন সম্পর্কে আমরা জানতে পারি। আর তার পুত্র যে ছিল, এই ব্যক্তিটি খুব ইম্পর্টেন্ট। দারাশিকো, সম্ভবত যদি দারাশিকো সিংহাসনে বসতো, তাহলে মুঘলদের ইতিহাস হয়তো অন্যরকম হতো। কারণ ইনি যতজন মুঘল বাদশাহ, আর বাবর থেকে শুরু করে যতজন অব্দি মুঘলদের সম্পর্কে আমরা জানি, সেই সত্যি তাদের মধ্যে সব থেকে শিক্ষিত, সব থেকে সেকুলার, সব থেকে
বিচক্ষণ এবং যোগ্য শাসক ছিল, মানে শাসক হতে পারেনি, মানে সিংহাসনে বসেনি, বাট এ যদি বসতো অনেক ঔরঙ্গজেবের মতো অবস্থা এখানে হতো না। যাই হোক, দারা শিখো ইনি ভগবদ গীতা এবং উপনিষদ অনুবাদ করেন এবং এর সম্পর্কে একটু জানার রয়েছে তোমাদের। এখান থেকে আমি নিজেকে একটু সরিয়ে দিচ্ছি স্ক্রিন থেকে, কারণ তোমাদের এটা দরকার লাগবে পুরো স্ক্রিনটা দেখা এর পরে। যাই হোক, যেখানে আমরা ছিলাম দারা শিখো, শাহজাহানের ইনি জ্যেষ্ঠ পুত্র ছিলেন, বড় পুত্র সব থেকে, এবং অবভিয়াসলি তিনি সেই কারণে উত্তরাধিকার হওয়ারও যোগ্য ছিলেন। শুধু তাই নয়, শাহজাহানের সব থেকে ফেভারিট পুত্র ইনি ছিলেন, এবং সেই সময়ের যারা দিল্লির বাসিন্দা ছিল, দিল্লির বাসিন্দারা এনাকে প্রচন্ড বেশি সম্মান করতো, কারণ এনার সম্পর্কে বলা হয় যে ইনি সমস্ত ধর্ম, সমস্ত মানুষকে মিলিয়ে একসাথে চলার মতো একজন মানুষ ছিলেন। বলা যেতে পারে আকবরের যোগ্য উত্তরসূরি ছিলেন ইনি। বাট দুর্ভাগ্যবশত এনার সেই পজিশনটা লাভ করা হয়নি। এনার সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা, সেটার নাম হচ্ছে মাজমা উল বাহারিন। এই গ্রন্থটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই গ্রন্থটার মাধ্যমে তিনি স্বয়ং নিজে লেখেন এবং সেখানে দেখান যে সুফি দর্শন এবং হিন্দু ধর্মের যে বেদান্ত একটা দর্শন, তো এই দর্শনগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে, প্রত্যেকটা দর্শনই সমান, এবং আলটিমেটলি এখান থেকে তিনি বলেন যে সমস্ত ধর্ম অ্যাকচুয়ালি একই কথা বলছে, এখানে আলাদা করে নতুন, মানে এই ধর্ম আলাদা কথা, এই ধর্ম আলাদা কথা, এরকম কিছু বলছে না। তো এই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই, মাজমা উল বাহারিন। অন্যদিকে তিনি নিজে একজন সুফি ছিলেন, সুফি মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এবং যদি তোমাদের প্রশ্ন করা হয় কোন সুফি মতাদর্শে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো আমি এটা অলরেডি আগে ক্লাস করিয়েছি সুফিজম সম্পর্কে। সেখানে মেন 4টে ভাগ সম্পর্কে আমরা পড়েছিলাম, চিস্তি, সোহরাওয়ার্দী, কাদরি, নাকশবন্দি। তো সেখানে কাদরি সম্প্রদায়ের ইনি ফলোয়ার ছিলেন, এবং তার যিনি গুরু ছিলেন তার নাম মিয়া মীর। এছাড়াও সারমাদ কাসানি বলে একজনের তিনি ভক্ত ছিলেন। তো এরা সবাই কাদরি সম্প্রদায়ের ছিল, ফলোয়ার ছিল বা গুরু ছিল। এছাড়াও তিনি বেশ কিছু কাজ করেন, যেমন তিনি 50টা উপনিষদকে অনুবাদ করেন। এবার এখানে সম্পূর্ণটা তিনি করেননি, কিন্তু অধিকাংশ অনেকটা কাজ তিনি করেছিলেন, এছাড়াও অনেকে তার সঙ্গে হেল্প করেছিল। কিন্তু এটা করার উদ্দেশ্য কি ছিল? মুসলিম পণ্ডিত যারা ছিল তারা যাতে পড়তে পারে। মুসলিম পণ্ডিতরা ফার্সি ভাষায় পণ্ডিত ছিল, তারা সংস্কৃত পড়তে জানতো না, এবং ইনি সংস্কৃতের খুব বড় একজন ছিলেন, বিদ্বান ছিলেন। তো তিনি সেটা কাজ করেন যাতে মুসলিম পণ্ডিতরা এটা পড়তে পারে, এবং এই যে অনুবাদটা সেটাকে বলা হয় সির এ আকবর। এখানে আকবর নাম আছে বলে অনেকে ভুল করে দেয় যে হয়তো এটা আকবরের সময় হয়েছিল বা আকবর করেছিলেন, এরকম কিছু নয়। আকবর শব্দটার অ্যাকচুয়ালি এই সির এ আকবর, এটার মানে হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদ, এরকম টাইপের, ঠিক আছে? এটা মনে রাখবে, এটার নাম ছিল। আর এছাড়াও যোগ বৈশিষ্ট্য, এটাও এগেন তিনি নিজে করেননি, বাট এনার এখানে অবদান রয়েছে যোগ বৈশিষ্ট্যের ফার্সি অনুবাদে। নেক্সট, এনার সময় অর্থাৎ আমাদের শাহজাহানের সময় বেশ কিছু বিদেশি ভারতে এসেছিলেন, যেমন দুজন ফরাসি এসেছিলেন, একজনের নাম বার্নিয়ার, একজনের নাম ট্রাভেন্ডিয়ান। ইতালি থেকে এসেছিলেন মানুচ্চি, ঠিক আছে? এটা এরকম বানান হবে, মানুচি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল বানানটা মানুচ্চি। আর পিটার মুন্ডি বলে একজন শাহজাহানের সময় একটা ভয়াবহ দুর্ভিক্ষের বর্ণনা দিয়েছিলেন, এবং এই দুর্ভিক্ষটা ইম্পর্টেন্ট, আমরা এখানে এটা নিয়ে একটু আলোচনা করব। এই দুর্ভিক্ষটা হয়েছিল 1630 থেকে 1632 অব্দি চলেছিল। মেনলি এটা কোন জায়গায় হয়েছিল? ভারতের পশ্চিম অঞ্চল এবং দাক্ষিণাত্য অঞ্চলে, গুজরাট, তারপরে ডেক্কান অঞ্চলে এটা হয়েছিল। হওয়ার কারণ কি? এই সমস্ত অঞ্চলে খরা দেখা দিয়েছিল, বৃষ্টি হচ্ছিল না, তার ফলে ফসল চাষ হয়নি, এবং আলটিমেটলি এখানে হয়ে যায় দুর্ভিক্ষ। তার সঙ্গে সঙ্গে এখানে সেই সময়তে ভারতে প্লেগের খুব ছিল, প্লেগ রোগ হতো খুব। আর প্লেগ হওয়া মানে পুরো গ্রাম ফাঁকা হয়ে যেত, একটা গ্রাম পুরো একসাথে মারা যেত, এরকম টাইপের পরিস্থিতি তৈরি হতো। তো সেই সঙ্গে সঙ্গে প্লেগও দেখা দিয়েছিল। তো বিশাল বড় একটা ঘটনা এখানে ঘটেছিল। কিন্তু এখানে শাহজাহান তিনি এইটাকে দমন করার জন্য ভালো পদ্ধতি বা ভালো কাজ করেছিলেন, যেখানে আমরা দেখবো যে ইংরেজদের সম্পর্কে তোমরা হয়তো মডার্ন হিস্ট্রিতে আমার প্লেলিস্ট দেখেছো, সেখানে আমি একাধিক দুর্ভিক্ষের কথা আলোচনা করেছি। সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু এখানে প্রপার ব্যবস্থা নেয় শাহজাহান। কি করে? ফার্স্ট কাজ হচ্ছে এখানে লঙ্গর তৈরি করা হয়। লঙ্গর মানে বুঝতে পারছো, যেখান থেকে ফ্রিতে খাবার দাবার দেওয়া হতো মানুষকে, যারা সেই সময় খাবার পাচ্ছে না, করা হয়েছে তো দুর্ভিক্ষ, সেই জন্য লঙ্গর প্রতিষ্ঠা করা হয়। সেকেন্ড কাজ যেটা হয়, রাজকোষ থেকে প্রচুর অর্থ এখানে দান করা হয়, যাতে যাদের অন্যান্য সামগ্রী কেনার প্রয়োজন রয়েছে তারা কিনতে পারে। প্রচুর পরিমাণে এখানে দান করা হয়। বলা হয় যে রাজকোষ, এই অঞ্চলে যে রাজকোষ ছিল সেটা পুরো খুলে দেওয়া হয়েছিল মানুষের জন্য, যাতে তারা এসে যখন যা লাগবে নিয়ে যেতে পারে। এবং ঐতিহাসিকরা এস্টিমেট করেন প্রায় 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা এখানে ব্যয় করা হয়েছিল জাস্ট দান হিসাবে। এবার অনেকের কাছে প্রশ্ন আসবে, এটা হয়তো যে 1.5 লক্ষ টাকা এমন কি টাকা, কিন্তু সেই সময়ের ভিত্তিতে 1.5 লক্ষ টাকা কয়েকশো কোটি টাকার সমান ছিল, প্রচুর অ্যামাউন্ট এটা।
এছাড়াও ল্যান্ড রেভিনিউ, ভূমি রাজস্ব সম্পূর্ণভাবে এখানে মাফ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যদি এরকম টাইপের তোমাদের বড় কোশ্চেন আছে তোমরা এরকম লিখতে পারবে পয়েন্ট করে করে। ভূমি রাজস্ব ব্যবস্থা, ভূমি রাজস্ব থেকে যে ট্যাক্স নেওয়া হতো সেই ট্যাক্স পুরো মাফ করে দেওয়া হয়েছিল এবং বলা হয় প্রায় 70 লাখ টাকা এখানে মাফ করা হয়েছিল। ভূমি রাজস্ব নেওয়াই হয়নি। তো এইরকম সমস্ত ব্যবস্থা তিনি গ্রহণ করেন এবং এটা কে লিখছেন? পিটার মুন্ডি বলে একজন ব্যক্তি, তার তার এতে তিনি রচনাতে এটা দিচ্ছেন। এরপরে আমাদের যেটা মেন জানার দরকার সেটা হচ্ছে শাহজাহান যখন 1657 খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে পড়েন তখন শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। যে গৃহযুদ্ধের মাধ্যমে শাহজাহান সিংহাসনে বসেছিল তার জীবন অবস্থাতেই, তার শেষ অবস্থাতে সেটা দেখে যেতে হয়। 1757 থেকে 59 এই সময়টাতে চলে। এই জায়গাটাই বোঝার রয়েছে কার কার সঙ্গে কে যুদ্ধ করে, কি কি যুদ্ধ হয়, কে কাকে সাপোর্ট করে। তো আমি এখানে একটা তোমাদের গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করবো। দেখো, শাহজাহানের টোটাল অনেকজন পুত্র কন্যা ছিল, তাদের মধ্যে এই কজনের 4 জন টোটাল পুত্র ছিল, অনেকজন কন্যা ছিল। আমাদের এই 4 জন সম্পর্কেই মেনলি জানতে হবে। 4 জনের মধ্যে অবভিয়াসলি সব থেকে বড় পুত্র হচ্ছে দারা শিকো, এবং তিনি সেই সময়তে দিল্লিতেই ছিলেন পিতার কাছে। এবং অবভিয়াসলি তার আগে থেকে এটা সবাই জানতো যে ইনিই হবেন হচ্ছে বাদশাহ। শাহজাহান নিজেও বলে দিয়েছিলেন এবং দিল্লির মানুষ তাকে প্রচন্ড পছন্দ করতো, খুব ফলোয়ার ছিল এনার। সবাই ভেবেছিল এই সিংহাসনে বসবে। এবং যেহেতু জ্যেষ্ঠ পুত্র, সেকেন্ড পুত্র হচ্ছে শাহ সুজা। এনার সময় এনার উপর দায়িত্ব ছিল বাংলা অঞ্চলের, বাংলার গভর্নর হিসেবে তিনি এই সময় কাজ করছিলেন। অন্যদিকে তৃতীয় পুত্র হচ্ছে ঔরঙ্গজেব, যিনি দাক্ষিণাত্য অঞ্চলের গভর্নর ছিলেন, এবং আরেকজন পুত্র হচ্ছে মুরাদ, যিনি মালব এবং গুজরাট অঞ্চলের গভর্নর ছিলেন। যখনই শাহজাহান অসুস্থ হয়ে পড়েন তখন সবার কাছে খবর যায় এবং সবাই ভাবে এবার শাহজাহান মারা যাবে, কে সিংহাসনে বসবে? দারা শিকো ওখানে রয়েছে, তো সে আগে সিংহাসনে বসে যাবে। দেখো, উত্তরাধিকারের নিয়ম, প্রথম কথা আমরা যখন এই এদের সময় পড়বো মুঘল শাসন ব্যবস্থা সম্পর্কে, সেখানে দেখবো উত্তরাধিকার সংক্রান্ত কোনো প্রপার রুল ছিল না। হ্যাঁ, খাতায় কলমে দারা শিকোর হওয়ার কারণ ছিল কি, সে বড় পুত্র সেই জন্য। বাট এইটা নির্ভর করতো যে মৃত্যুর সময় শাহজাহান বা সেই সময় বাদশা কে রয়েছে সে কাকে বলে যাবে। এবার এইটা যখনই জানতে পারে যে সবাই অসুস্থ হয়ে গেছে, সবাই ছুটতে শুরু করে দিল্লির দিকে যে আমার নামটা করে নিতে হবে, আমার নামটা বাদশা হিসেবে ঘোষণা করিয়ে নিতে হবে। এবারে দারা শিকোকে সাপোর্ট করার জন্য প্রথম কথা দিল্লির সমস্ত ব্যক্তিরা ছিল। সেকেন্ড হচ্ছে বড় বড় যারা আমির ওমরাহরা ছিল তারা সবাই দারা শিকোকে সাপোর্ট করেছিল। তার ছাড়াও তার বোন জাহানারা, এই জাহানারা সাপোর্ট করেছিল দারা শিকোকে। অন্যদিকে শাহ সুজা বাংলার গভর্নর, তাকে বেচারা কেউ সাপোর্ট করার ছিল না, তার কোনো বোন তাকে সাপোর্ট করেনি। নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অঞ্চলের গভর্নর ছিল এবং তাকে রোশন আরা বলে তার একজন বোন সাপোর্ট করেছিল, এবং মুরাদকে সাপোর্ট করেছিল গৌহর আরা বলে একজন বোন ছিল তিনি। তো 3 ভাইকে সাপোর্ট করে, এনার কোনো সাপোর্টার ছিল না। ওকে, সব থেকে বেশি সাপোর্ট যদি বলা হয় তাহলে এই দারা শিকোর ছিল। এবার যখনই শাহজাহান অসুস্থ হয়, শাহ সুজা বাংলাতে বসেই নিজেকে সম্রাট বলে ঘোষণা করে দেয় যে এর পরের পরবর্তী মুঘল বাদশাহ হচ্ছে আমি, ডাইরেক্ট ঘোষণা করে দেয়। কিন্তু অন্যদিকে দিল্লির সমস্ত সেনাবাহিনীর দায়িত্ব প্লাস দিল্লির বাদশাহ অ্যাকচুয়াল যার হওয়ার কথা সে হচ্ছে দারা শিকো। ঠিক আছে, দারা। শাহজাহান যখন অসুস্থ, অবভিয়াসলি তার উপর দায়িত্ব পড়ে যে চলো যেখানে কোথাও যদি বিদ্রোহ হয় বা শাসন ব্যবস্থা ঠিকঠাক করা। তখন শাহজাহান মারা যাননি। শাহ সুজা অন্যদিকে নিজেকে যখনই ঘোষণা করে দিয়েছে তখন দারা শিকো একটা আর্মি পাঠায়। মির্জা রাজা জয় সিং এবং সুলেমান শিকো কে ছিলেন বা সুলেমান শেখ, ইনি হচ্ছেন দারা শিকোর পুত্র ছিলেন। এবং অবভিয়াসলি শাহ সুজা যতই বাংলার গভর্নর হোক না কেন, তার কাছে অত পাওয়ারফুল সৈন্য নেই যতটা মুঘল বাদশার হাতে রয়েছে। এই যুদ্ধে পরাজিত হয়ে যায়, শাহ সুজা পরাজিত হয় এবং এই যুদ্ধটার নাম হচ্ছে বাহাদুরপুরের যুদ্ধ। 1658 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয়। সুজা এখানে পরাজিত হয়। নেক্সট যুদ্ধ হচ্ছে ঔরঙ্গজেব। যখনই শাহ সুজা পরাজিত হচ্ছে, এই খবরটা চলে যাচ্ছে ঔরঙ্গজেব এবং আরেক ভাই মুরাদের কাছে। মুরাদ এবং ঔরঙ্গজেব মানে শেষ 2 ভাই, তৃতীয় এবং চতুর্থ ভাই, তারা দেখছে যদি আমরা একা একা লড়াই করি আমরা হারাতে পারবো না মুঘল বাদশাকে, মুঘল সেনাবাহিনীকে। তো তারা কি করছে, নিজেরা জোট তৈরি করছে। ঔরঙ্গজেব এবং মুরাদ বলে যে আমরা যখনই জিতে যাব আমরা দুজনে পুরো সাম্রাজ্যকে দুটো ভাগ করে নেবো, একটা অংশে তুমি শাসন করবে, একটা অংশে আমি শাসন করব। তো এইভাবে ভাগ করে নিয়ে তারা একটা জোট বানায় এবং এই জোটের সঙ্গে যুদ্ধ হয়। মোগল আর্মির নেতৃত্ব দিচ্ছে রাজা যশবন্ত সিং, যিনি যোধপুরের শাসক ছিলেন, এবং কাসিম খান। দেখো, এখনো পর্যন্ত দারা শিকো কোনো যুদ্ধে ডাইরেক্ট আসেনি। মোগল আর্মি তাদের যারা সেনাপতি বা বড় বড় অফিসার রয়েছে তারাই লড়াই করছে। এখানে মির্জা জয় সিং করছে, এখানে যোধপুরের শাসক রাজা যশবন্ত সিং করছে। এই যুদ্ধতে
মুঘল আর্মি পরাজিত হয় এবং এই যুদ্ধটার নাম হচ্ছে ধর্মাতের যুদ্ধ। এটাও হচ্ছে 1658। এই যুদ্ধের কিছুদিন পরেই এই যুদ্ধটা হচ্ছে 1658-তে ধর্মাতের যুদ্ধ। এখানে মুঘল আর্মি, পাওয়ারফুল মুঘল আর্মি হেরে যাওয়ার পেছনে ঔরঙ্গজেবের একটা বিশেষ ভূমিকা ছিল, কারণ ঔরঙ্গজেব একজন খুব বড় সেনাপতি ছিলেন, বড় অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো সেইটা একটা অ্যাডভান্টেজ আছে এবং এখানে এটা হেরে যায়, এই বাহিনী হেরে যায়। নেক্সট যুদ্ধ হচ্ছে সামুগড়ের যুদ্ধ। এটাও হচ্ছে 1658-তে এবং যখন দারাশিকো দেখতে পাচ্ছে যে আমার দুই ভাই আমার মেন মুঘল বাহিনীকে হারিয়ে দিয়েছে, তখন দারাশিকো নিজে সেনাপতি হিসেবে যুদ্ধ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে দারাশিকো পরাজিত হয়ে যান। ঔরঙ্গজেব এবং মুরাদ এগেন জয়লাভ করে এবং এই যুদ্ধটা, এই সামুগড়ের যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধ, কারণ আলটিমেটলি এই যুদ্ধের মাধ্যমে ঠিক হয়ে যায় যে এর পরের বাদশা কে হবে। এরপরেও কয়েকটা যুদ্ধ হবে বটে, কিন্তু মেন যদি বলা হয় যে কোন যুদ্ধের মাধ্যমে এই উত্তরাধিকারী যুদ্ধের বিষয়টা অলমোস্ট সমাপ্ত হয়ে যায় এবং ঔরঙ্গজেব সুলতান হিসেবে, বাদশাহ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন, সেটা হচ্ছে সামুগড়ের যুদ্ধ। তো যাই হোক, এখানে এরা জয়লাভ করে, কিন্তু ঔরঙ্গজেবের প্ল্যান এখানে অন্যরকম ছিল। এই যুদ্ধে জয়লাভ করার পর ঔরঙ্গজেব সোজা দিল্লির সিংহাসন লাভ করে এবং ঔরঙ্গজেব মুরাদকে ফার্স্ট বানায় বন্দী। সমস্ত চুক্তি বন্ধ, আমি পুরো শাসক হব। মুরাদকে বন্দী এবং তাকে 2 বছর পর হত্যা করে দেওয়া হয়। মানে এইভাবে ঔরঙ্গজেব ফাইনালি তার এক ভাইকে সরিয়ে দেয়, মানে পুরোপুরি পৃথিবী থেকে সরিয়ে দেয় এবং সেখানে তিনি আলমগীর উপাধি নিয়ে সিংহাসনে বসে পড়েন। তো এইখান থেকে, এই যুদ্ধের পর থেকে, সমুগড়ের যুদ্ধের পর থেকে ঔরঙ্গজেব হয়ে যাচ্ছেন মুঘল বাদশাহ। এর পরেও যুদ্ধ হয়, খাজুয়ার যুদ্ধ হয়, 58-59 যুদ্ধ হয়, মানে একদম 58 শেষ সময়। এটা হচ্ছে শাহ সুজার মাধ্যমে। শাহ সুজা প্রথমে একটা লড়াইতে হেরে গেছিল, সে হেরে যাওয়ার পর আবার সে একটা আর্মি করে, জড়ো করে, একটু শক্তিশালী হয়ে দেখছে আরে সিংহাসনে কে বসে রয়েছে, ঔরঙ্গজেব, চলো তার বিরুদ্ধে লড়াই। ঔরঙ্গজেবের বিরুদ্ধে এখানে লড়াই হয়, এখানে শাহ সুজা পরাজিত হয় এবং ফাইনালি একে পালিয়ে যেতে বাধ্য হতে হয়। শাহ সুজার অ্যাকচুয়ালি কি হয়েছিল এটা নিয়ে অনেক ডাউট রয়েছে। অনেকে বলে যে একে রাস্তার মাঝখানে হত্যা করে দেওয়া হয়েছিল, মানে যখন সে পালিয়ে যাচ্ছিল ভারত ছেড়ে, সেই রাস্তায় তাকে হত্যা করা হয়েছিল, বা অনেকে বলে যে না, এ পুরো মানে পালিয়ে যায় এবং কোনো রকমে বেঁচে থাকে জীবনের শেষ পর্যন্ত। কিন্তু অ্যাকচুয়াল কোনো এনার সম্পর্কে সঠিক তথ্য নেই। বাট এখান থেকে আরো এক ভাই এই উত্তরাধিকার যুদ্ধ থেকে চলে যায়, শাহ সুজা ভারত ছেড়ে চলে যায়। এই যুদ্ধটার নাম হচ্ছে খাজুয়ার যুদ্ধ এবং ফাইনাল যুদ্ধ হচ্ছে দেওরাইয়ের যুদ্ধ, যেটা হচ্ছে 1659 সালে। দারাশিকো আগের যুদ্ধে হেরে গেছিল এবং হেরে যাওয়ার পর তার হাত থেকে মুঘল আর্মির যে দায়িত্ব সেটা তো চলে গেছিল। তখন দারাশিকো আরো একটা বাহিনী তৈরি করে ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু এই যুদ্ধে সে কোনো চান্সই পায় না, একদম হেরে যায়। যেখানে মুঘল আর্মি নিয়ে সে জিততে পারেনি, সামান্য একটা সেনা নিয়ে মুঘল আর্মিকে হারানো সম্ভব ছিল না, ঔরঙ্গজেব এখানে জয়লাভ করে এবং এখান থেকে দারাশিকোও পালিয়ে যেতে শুরু করে, আফগানিস্তানের দিকে পালিয়ে যেতে থাকে, কিন্তু তাকে একজন বন্দী বানিয়ে নেয়। বন্দী বানিয়ে ঔরঙ্গজেবের কাছে নিয়ে আসা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বলা হয় এর গলা কেটে দেওয়া হয়েছিল পুরো। তো এইভাবে সমস্ত ভাইরা পথ থেকে সরে যায় এবং আলটিমেটলি ঔরঙ্গজেব সিংহাসনে বসে পড়ে। সিংহাসনে বসে ফার্স্ট কাজ কি করে, শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দী করে। শাহজাহান অসুস্থ হয়ে গেছিল, কিন্তু আলটিমেটলি সুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সেই সুযোগটাই তাকে আর দেওয়া হয়নি যে সে সিংহাসনে বসবে। তাকে পুরোপুরি বন্দি বানানো হয় এবং তার যে বড় কন্যা ছিল জাহানারা, তাকে সারা জীবন দেখে এই আগ্রা ফোর্টে বন্দি অবস্থায়। এবং সে আগে একটা ছবি দেখালাম না, ওইখান থেকে বসে মুসাম্মান বুর্জ যেটা, সেখান থেকে বসে সে ওই তাজমহল দেখে বাকি জীবনটা কাটায়। অনেক বছর সে বেঁচে ছিল, এরপরে প্রায় 8 বছর বেঁচে ছিল এবং 1666 সালে মারা যায়। এবং আলটিমেটলি তাকে একটা ভালো কাজ করা হয় যে তাজমহলে তার প্রিয় স্ত্রীর পাশে তাকে কবর দেওয়া হয়। ঔরঙ্গজেব এইটুকু কাজ করে। এইভাবে শাহজাহানের জীবন শেষ হয় এবং এরপরে আলমগীর ঔরঙ্গজেবের জীবন বা তার রাজত্বকাল শুরু হবে এবং সেইখান থেকে মুঘলদের আলটিমেট পতনও শুরু হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করো চ্যানেল এই ভিডিওটা। তোমাদের লাইক শেয়ার এগুলোর খুব গুরুত্ব রয়েছে এই চ্যানেলটাকে বড় করার জন্য। আমি চেষ্টা করবো তোমাদের বেস্ট জিনিসটা দেওয়ার, কিন্তু সেই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া বা সেই চ্যানেলকে একটু বড় করার দায়িত্ব তোমাদের। অনেকে আছো যারা সাবস্ক্রাইব করছো না, চ্যানেল ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমরা এখানে নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি ভিডিও আপলোড করবো। এর সাথে সাথে তোমরা যদি পিডিএফ পেতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। আর যদি কিছু বলার থাকে টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো, প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সো এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।